সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় জুলাই ঐক্যের কতদূর। জুলাই ঐক্যের কতদূর। জুলাই মাস চলছে। 1 জুলাই বাংলাদেশের সরকার এবং রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে জুলাই আন্দোলনকে সংহত করার জন্য নানান কর্মসূচি পালন করেছে এবং মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি, বিএনপিও করেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে কর্মসূচি পালন করেছে। সবারই বক্তব্য ছিল ঐক্য ঐক্য ঐক্য, জুলাই ঐক্য। এবং ঐক্যমত্য কমিশনেও রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয়ে আলোচনা করছে। আজ আলোচনা ছিল তত্ত্বাবধায়ক সরকারে ফেরা এবং জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়। সামগ্রিক ঐক্যের বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। তিনি ভূ রাজনীতি বিশ্লেষক ও নিরাপত্তা বিশ্লেষক, চেয়ারম্যান জনতার দল। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন সাংবাদিক, কথা সাহিত্যিক এহসান মাহমুদ। আপনাকে স্বাগত। ধন্যবাদ। দুজনের সাথে কথা হলো। শুরুতে বলছিলাম জুলাই ঐক্য কতদূর। গত বছরের জুলাইয়ে একটা ঐক্য হয়েছিল, সেই ঐক্যের কারণেই এই রাজনৈতিক দলগুলো এখন ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে আবার ঐক্যের কথা বলছে, সরকার ঐক্যের কথা বলছে, ঐক্যমত কমিশন কাজ করছে। জুলাই ঐক্য মূলত কি বার্তা দিতে চায়, সেই ঐক্য কিভাবে অর্জন করা সম্ভব? শামীম কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ চ্যানেলের দর্শক শ্রোতা মণ্ডলী এবং আজকের বিজ্ঞ আলোচক। যদি বলেন এক কথায় যে জুলাই ঐক্য কত দূর, আমার উত্তরটা একটু নেতিবাচক। এটা যোজন যোজন মাইল দূরে। এখন এটা কবে অর্জন হবে সে ব্যাপারে আমি সন্দিহান। আমরা গত জুলাইতে যে ঐক্যটা দেখলাম তার প্রেক্ষাপট একটু বিবেচনা করি। এই যে এতদিনের দীর্ঘদিনের যে আপনার স্বৈরাচার, নির্যাতন, গুম খুন, বৈষম্য সব কিছু মিলে কোটা বিরোধী আন্দোলন থেকে আস্তে আস্তে এটা টার্ন নিল, যে একটা জাতীয় দাবিতে পরিণত হলো। সর্বশেষ যখন আপনার আবু সাঈদকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে হত্যা করা হলো এবং অসংখ্য হত্যা করা হলো, তখন কিন্তু পুরো জাতি একটা জায়গায় এসে পৌঁছালো যে না, এই সন্তানরা আমাদের সন্তান, আমাদের সন্তানকে হত্যা করা হচ্ছে ন্যায্য দাবি অধিকার আদায়ের জন্য। তখন কিন্তু পুরো দেশ বলতে পারেন যে একটা 70-80 ভাগ 90 ভাগ মানুষ একটা জায়গায় আসলো, যে ঐক্যবদ্ধ হলো যে না, এটার পতন হওয়া দরকার, এই স্বৈরাচার, এই নির্যাতন এটার শেষ হওয়া দরকার। তো যে মুহূর্তে স্বৈরাচার সরকারের পতন হলো এবং আমরা নতুন একটা বাঁকে এসে দাঁড়ালাম, ঠিক সেই মুহূর্ত থেকে আস্তে আস্তে দেখলাম যে জিনিসগুলি মানে বেহাত বিপ্লব যেটা বলে, এটাকে যদি বিপ্লব বলি, বিপ্লবটা বেহাত হয়ে গেল। কেননা একটা সফল বিপ্লবের যে লক্ষ্য, উদ্দেশ্য, আলামত থাকে, সেটার কোনোটাই এখানে এক্সিস্ট করলো না এবং যার যার জায়গায় শেষে চলে গেল। গতকালকে প্রথম আলো আমি দেখছিলাম নাহিদ ইসলামের একটা সাক্ষাৎকার, তাতে উনি বলেছেন যে মানে বিপ্লবের ঠিক পরপর যার যার এজেন্ডা সে ফিরে গেল এবং আমরা দেখলাম সেই বিকৃতি, সেই মানে নির্যাতন, সেই দুর্নীতি, সেই অবিচার, সেই চাঁদাবাজি আবার নতুন ফর্মে ফিরে আসলো। এখন মানে জুলাই ঐক্যের ক্ষেত্রে জুলাই ঘোষণার কথা বলে দীর্ঘদিন ধরে একটা কাজ, মানে গত 5-7 মাস ধরে একটা আলোচনা হচ্ছে। এইটা মূলত একটা বিপ্লব বা অভ্যুত্থানের পরবর্তী সময় যদি গরম গরম হয়, তাহলে এটার একটা মজেজা থাকে বা একটা ফলাফল পাওয়া যায়। এটা মানে পৃথিবীর যে সফল বিপ্লব আছে, যেমন ম্যাগনা কার্টার একটা ঘোষণা বা ফ্রেঞ্চ রেভলিউশনের পরে একটা ঘোষণা হয়েছিল, ফরাসি বিপ্লবের পরে। এখানে কিন্তু সেগুলি এখন দেখুন, যে বিষয়গুলি নিয়ে মৌলিক কোনো বিষয়ে কিন্তু কোনো দল একমত হতে পারছে না। আমি এর আগেও আপনাকে এই শোতে বলে গেছি, একদম তালিকা ধরে যে কোনো বিষয়ে একমত হতে পারবে না। এখন সামনে যে বিষয়গুলি আছে, জুলাই ঘোষণার কথা বলা হচ্ছে, সেখানে আপনি মৌলিক সংস্কারের যে কথা বলেছে, 3টা উদ্দেশ্যকে যদি কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার মানে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, একটা ছিল সংস্কার, দ্বিতীয় হলো নির্বাচন, তৃতীয় হলো বিচার। তো এইটার ক্ষেত্রে এখন সামনে নির্বাচনকে কেন্দ্র করে আপনি দেখুন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মেজর রাজনৈতিক দলগুলি কোনো রাজনৈতিক দলের কোনো ধরনের সম্পৃক্ত হচ্ছে না। এখন স্টেক হোল্ডার যারা এই আন্দোলনের, আমি যদি ছাত্র জনতার কথা এবং টু দ্য মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক এনসিপির কথা বলি,
তাদের চাহিদা, জামাত ইসলামের চাহিদা এবং বিএনপির মধ্যে চাহিদা, এই যে বড় যারা মেজর স্টেক হোল্ডার, তাদের কারো কিন্তু একটার সাথে একটা মিলছে না। এখন অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, হঠাৎ করে নতুন নতুন ইস্যু আসছে। স্থানীয় সরকার আগে হবে, নির্বাচন পিআর পদ্ধতিতে যাবে নাকি, এই যে দেখুন এর মধ্যে একটু পিআর পদ্ধতিটা বুঝে আসি আগে। আমাদের অনেক মানুষের সাথে কথা হয়, পিআর পদ্ধতি সম্বন্ধে মানুষের ধারণা স্পষ্ট নয়, অথবা যারা এই তথ্য বা তত্ত্ব মানুষের সামনে দিয়েছেন তারা বোঝাতে পারেননি যে আসলে এই পিআর তত্ত্বতে কি হবে। আচ্ছা, পিআর পদ্ধতি হচ্ছে যে এটা আনুপাতিক ভোটের হারে এটার প্রতিনিধিত্ব তৈরি করা হয়। আমাদের যেটা এখন চালু আছে বিশ্বে, সেটা আমাদের বাংলাদেশে যেটা চালু আছে পাস দ্য পোস্ট পোল, মানে এখানে হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ ম্যাজিক ফিগার হচ্ছে 151, যেন 151 যে দল পাবে বা যে দল অন্য দলের সাথে সমন্বয় করে করতে পারবে, ইরেসপেক্টিভ অফ দেয়ার পজিশন, তারা সরকার গঠন করতে পারবে। মানে সর্বোচ্চ ভোট যে দল পাবে, সিট যে দল পাবে, সেই দলকে মানে সরকার গঠনের জন্য আমন্ত্রণ করা হবে। এটা হচ্ছে পাস দ্য পোস্ট পোল। আচ্ছা, এখন পিআর পদ্ধতি যেটা, সেটা হচ্ছে একটা দল থেকে যত পার্সেন্ট ভোট পাবে আনুপাতিকভাবে ততজন তাদের প্রতিনিধি থাকবে। যেমন মনে করেন, সেই ভোট পাওয়ার ক্ষেত্রে তো সংসদ সদস্য পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেই হবে। এখন আমি একটা মনে করেন যে এক্স একটা দল, যে দলটা সারা দেশে যে ভোট পেল, এই ভোটের পার্সেন্টেজ হচ্ছে 1%। তাহলে 1% যদি হয়, তাহলে সংসদে তারা 3টা আসন পাবে। এখন 3টা আসন যে নির্বাচিত, ওই দলীয় প্রধান, তাকে বলা হবে যে আপনি 3 জন সংসদ সদস্য নির্বাচিত করেন। তাহলে এমন হতে পারে যে এক্স দলের যেখানে ইলেকশন করেছে সেখানে হয়তো ওয়াইয়ের কাছে হেরে গেছে, রাইট? কিন্তু এখন দলীয় প্রধান হিসেবে সে বলবে যে না, আমি এমপি হতে চাই, সে এবং তার আরও 2 জন কাছের মানুষকে ডাকবে। কিন্তু এখানে ওই এলাকায় যদি ওয়াইকে নির্বাচিত করে থাকে, তাহলে কিন্তু ওয়াইয়ের আর সংসদ সদস্য হওয়ার কোনো যোগ্যতা মানে থাকবে না, তাহলে তিনি নির্বাচিত হয়েও সংসদ সদস্য হবেন না। এই একটা বিশাল, এটা একটা বড় ধরনের জটিলতা। আবার এখানে আর একটা বিষয় হতে পারে, যেটা মানে আমি বলবো যে ধর্মভিত্তিক রাজনীতি উস্কাইতে পারে। যদি এখন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় বলে যে আমরা একটা হিন্দু পার্টি করবো, বাংলাদেশ হিন্দু পার্টি উদাহরণস্বরূপ বলছি, তাহলে যদি বাংলাদেশের 10% 12% হিন্দু ভোট থাকে, তাহলে কিন্তু 30টা সিট হিন্দু দলের কাছে যাবে লাইকলি। তো এই ধরনের কিছু প্রবলেম হবে। এটা আমাদের মতো তৃতীয় বিশ্বের 14 গণতন্ত্রের দেশ, আমাদের তো বেহাল অবস্থা। এর গণতন্ত্রের কোনো হার কঙ্কাল কিছুই নাই, কোনো ক্যারেক্টার নাই, কোনো লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই। সুতরাং এখানে এটা খুব আইডিয়াল একটা সিচুয়েশন হইতে পারে। তবে সামনে যে বিষয়টা আসছে বা আলোচনা হচ্ছে, যেটা এখনও ঐক্যমত্য পুরা পৌঁছাতে পারে নাই, যে বাইক্যামেরাল মানে পার্লামেন্ট, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আপার হাউস এবং লোয়ার হাউস। তো আপার হাউস যদি সেনেট হয়, এটা সেনেট কিন্তু এই একটা জায়গায় কিন্তু একটা ব্যালেন্স করা যেতে পারে, যে ঠিক আছে লোয়ার হাউস যেটা মানে পার্লামেন্ট যেটা থাকবে, সেখানে পিআর পাস দ্য পোল সিস্টেমে গেল, এবং আপার হাউসে গেল এই সিস্টেমে মানে পিআর সিস্টেমে, ঠিক আছে? তাহলে ওখানে ওই যে দল একেবারেই 1% ভোট পাইলো, তারও 3 জন প্রতিনিধি থাকলো। এইটা একটা ব্যালেন্স করা যেতে পারে। এখন দেখুন, এই বিষয়টা হলো যতই করি না কেন, নেক্সট পার্লামেন্টে যারা গভর্নমেন্ট ফর্ম করবে, এটা তাদের সুইটেলের উপরে। তার যদি 2/3 মেজরিটি আপনার সংস্কার সব কিছু বাক্স বন্ধ করে ফেলে দিয়ে বলে যে এখন যা বলবো তাই হবে, তাই তো আসবো আপনার কাছে। এই হলো অনিশ্চয়তা আমাদের। এহসান মাহমুদ, অনেকগুলো কথা শুনলাম, অনিশ্চয়তার কথাও শুনলাম। নির্বাচন, আপনি আমাদের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক হয়েছেন, আপনাকে অভিনন্দন। এবার আসি আমাদের আলোচনায়। জুলাই ঐক্যের কত দূর আপনি কি দেখেন একজন সাংবাদিক হিসেবে? ধন্যবাদ। 24 জুলাই পেরিয়ে আমরা 25 জুলাই আজকে দ্বিতীয় দিন অতিবাহিত শেষ করলাম এই রাতে। তো গত বছরের জুলাই থেকে এবছরের জুলাইয়ের যে পার্থক্য, এটা দেখলে আমরা অনুধাবন করতে পারি যে জুলাইয়ের ঐক্যটা কত দূর। এটা হলো গিয়ে ফার্স্ট অল। আর এই যে জুলাইয়ের ঐক্য যে এখন অধরা থেকে গেল, কিংবা জুলাইয়ের ঐক্য শেষ পর্যন্ত অধরা থাকবে কিনা, এটা কিন্তু জুলাইয়ের পরে যে ঐক্য হবে, এই আমার মনে হয় যে এই যে পলিটিক্যাল একটা রেটরিক আমরা যে ব্যবহার করছি সবাই মিলে, জুলাই ঐক্য, আসলে জুলাই ঐক্য তো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল। সেই নির্দিষ্ট সময়টা কি ছিল, যে জুলাইয়ের আগে মানে 5ই আগস্টের আগে যেই আন্দোলনটা সংগ্রামটা হয়েছিল, সেটা ছিল স্বৈরাচার ফ্যাসিবাদী যেই সরকার ছিল আওয়ামী লীগের, শেখ হাসিনার নেতৃত্বে যে সরকারটি ছিল, তাদেরকে ক্ষমতাচ্যুত করার নিমিত্তে বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, পুলিশ, রিক্সা চালক, সেনাবাহিনী,
দিনমজুর থেকে শুরু করে সবাই মিলে একটা ঐক্য হয়েছিল, সেটার নাম ছিল জুলাই ঐক্য। তারা সবাই মিলে একমতে ঐক্যবদ্ধ হয়েছিল যে যে কোনো মূল্যে এই অবস্থার বিলোপ ঘটাতে হবে, সেই লক্ষ্যে তারা ঐক্য ছিল। কিন্তু স্বৈরাচার চলে যাওয়ার পরে ঐক্য থাকবে কি না এটার জন্য আগে কোনো চুক্তি ছিল না, এক। দ্বিতীয়ত, এটা থাকতো যদি এটা একটা বিপ্লব হতো, কারণ বাংলাদেশে 2024-এ যেটা হয়েছে এটা বিপ্লব না। আমি আবার স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা বিপ্লব ছিল না, এটা ছিল এটা স্বতঃস্ফূর্ত জনতার গণ অভ্যুত্থান। এখন বিপ্লব এটা কেন না? বিপ্লব দল থাকলে, আমার সহ আলোচক যেমন বলছিলেন, ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলছিলেন, ম্যাগনা চার্টারের কথা বলছিলেন, এই সমস্ত ঘটনার ক্ষেত্রে যেটা হয়েছে, এই বিপ্লবগুলো মানে বিপ্লবের যেটা দরকার, ধরেন আপনার একটা রেভলিউশনারি ফোর্স থাকবে আগে থেকেই, আপনার একটা, আপনি কি করবেন, আপনার একটা গোল থাকবে যে আমি এই করব, লক্ষ্য, আমি এখানে পৌঁছতে চাই, তো এগুলো থাকবে। তো কিন্তু আমাদের জুলাইয়ের যে এক দফা ছিল, সেটার একটা মাত্র দফা ছিল যে স্বৈরাচারের পতন ঘটানো। স্বৈরাচারের পতনটা ঘটেছে, তার স্বাভাবিক আমাদের তো কোনো আসল ঐক্যের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধই ছিলাম না। আমাদের একটাই ঐক্য লক্ষ্য ছিল, সেটা যে 3 তারিখে যখন ঘোষণা দেওয়া হলো, সেটা ছিল যে স্বৈরাচারের পতনের আন্দোলন ছিল। তো এখন ঐক্য, তারপরে আমরা যদি বলি যে ঐক্য কত দূর, হ্যাঁ আমরা ঐক্য ধরে নিতে পারি। এখন পর্যন্ত যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, পুরনো রাজনৈতিক দলগুলো রাজনীতিতে আবার নতুন করে জোয়ার এসেছে কোনো কোনো রাজনৈতিক দলের জীবনে, মানে কি বলে মরাগাঙ্গে জোয়ার আসার মতো অনেক রাজনৈতিক দল আবার মানে ফিরে এসছে। আবার যারা মাঠে ছিল এমন রাজনৈতিক দলরাও তারাও সোচ্চার হয়ে মাঠে নামছে। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই এখন তারা একটা রাজনৈতিক সমঝোতা কিন্তু হয়েছে। সেই সমঝোতাটা কি, যে স্বৈরাচারী সরকার, আর কোনো সরকার যাতে স্বৈরাচার না হয়ে উঠতে পারে, এবং সদ্য ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী যেই সরকার, তারা যাতে আর ফিরে আসতে না পারে। এবং এই যেই বিচার ব্যবস্থা বাংলাদেশের বিদ্যমান, এই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে জুলাই আগস্টের যেই গণহত্যা হয়েছে, জুলাই আগস্টে যেই মানে মানুষ হত্যা করা হয়েছে, নিরীহ মানুষকে, নিরস্ত্র মানুষকে রাষ্ট্রীয় বাহিনীর বুলেটে যারা নিহত হয়েছেন, এই ঘটনার যারা নির্দেশদাতা, যারা এগুলো প্রতিপালন করেছে, এগুলোর বিচার হবে, এরকম একটা সমঝোতা কিন্তু হয়েছে। এবং সেই সমঝোতাটা যেমনটা আমাদের নাগরিক সমাজের জায়গা থেকেও দাবি আসছে, এবং রাজনৈতিক দলগুলো এই সমঝোতাটা কিন্তু হয়েছে। আমি মনে করি আপাতত এটাই হলো কি আমাদের জুলাই ঐক্য, যে স্বৈরাচার দলকে, ফ্যাসিবাদী দলকে আর ফিরিয়ে না আনা, এবং আর কোনো সরকারকে, আর কোনো সরকার যেই সরকারই আসুক, তার পক্ষে যাতে আর ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, এই ব্যাপারে একটা সমঝোতা হয়েছে, এই ব্যাপারে একটা ঐক্য হয়েছে। এটুকু হচ্ছে কি এখনকার আমাদের জুলাই ঐক্য। আমি আপাতত এটুকু সন্তুষ্ট থাকতে চাই আর কি। জি, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল, আর কোনো স্বৈরাচার যেন না হতে পারে, স্বৈরাচার সদ্য বিদায়ী স্বৈরাচার যেন ফিরে না আসতে পারে, এই বিষয়ে কি আপনি একটু কথা বলবেন? আপনার কাছ থেকে যদি জানতে চাই, না আসা এবং না হয়ে ওঠা। স্বৈরাচার ফিরবে না মানে, আমি স্বৈরাচার মানে পুরো সিস্টেমটাকে যদি বলি, এটা সিম্পল কথা, ইফ ইউ ক্যানট চেঞ্জ দ্য সিস্টেম, ইউ আর ভিকটিম অফ দ্য সিস্টেম। তা আমরা কথা হচ্ছে যে কারণে রেভলিউশনটা করলাম, স্বৈরাচার মুক্ত করার জন্য। এটা তো আমার কাছে মনে হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারকে পতনের একটা আন্দোলন হলো বা অভ্যুত্থান হলো। স্বৈরাচার ফিরবে না এটার কোনো ব্যবস্থাই বাংলাদেশে নেওয়া হয়নি। সুতরাং আমি এর আগেও আপনার শোতে বলেছি, আরও দানবীয় ভয়ঙ্কর রূপে এই স্বৈরাচার ফিরতে বাধ্য। এটা আরও মর্মান্তিক আকারে ফিরবে। কেন বলছি, যে আপনি অলিগারকে ঠেকাতে পারবেন, অর্থ পাচার রোধ করতে পারবেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে আপনি সুষ্ঠু গণতন্ত্রের পথে চালু করতে পারবেন কোনোদিন? আমি আগে বলেছি যে বাংলাদেশের গণতন্ত্র হলো তৈলাক্ত বাঁশের মতো, যেখানে হলো গিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল বানরের ভূমিকা আছে, আর গণতন্ত্র বাঁশের মতো। এটাকে তো কোনোভাবে গণতন্ত্র বলা যাবে না, এটাকে ছদ্ম গণতন্ত্র বলা হয়। মানে যেখানে সরকার বলবে, রাষ্ট্র বলবে গণতন্ত্র আছে, কিন্তু মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার থাকবে না। আর এটা দেখুন, এই যে পরিস্থিতি চলছে, তাতে আওয়ামী লীগ যে আপনি বলছেন যে এই স্বৈরাচার সরকার ফিরবে কিনা, অবশ্যই ফিরবে, এবং কত তাড়াতাড়ি ফিরবে এটার জন্য আমাদের এখন অপেক্ষা করতে হবে। আতঙ্কের কারণ আছে, পৃথিবীতে হাজার হাজার ঘটনা আছে যেখানে স্বৈরাচার ফিরে এসছে 2 ইয়ার্স 3 ইয়ার্সের মাথায়। কারণ এই যে স্বৈরাচারী সরকার যারা বিদায় নিল, তাদের যে পরিমাণ টাকা আছে, যে পরিমাণ জনভিত্তি আছে, যে পরিমাণ সাপোর্ট আছে, যে পরিমাণ ম্যানিপুলেশন ক্যাপাবিলিটি আছে, অলরেডি আওয়ামী লীগ আপনার স্টিক গ্লোবাল ডিপ্লোমেসি নামে একটা লবিস্টকে নিয়োগ দিয়েছে।
তার একমাত্র কাজ হলো আওয়ামী লীগকে রাজনীতি পুনর্বাসন করা। আমাদের প্রতিবেশী দেশে চাচ্ছে। এখন কত তাড়াতাড়ি ফিরবে এটা নির্ভর করবে পরবর্তী যে সরকারটা আসবে তাদের দুর্নীতি, অনিয়ম, মানে গুণ খুম তাদের উপরে। এরা যত তাড়াতাড়ি করবে তত তাতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসবে। দেখুন আপনার সিঙ্গাপুরের এখন যে ফিলিপাইনের যে এখন প্রধানমন্ত্রী সেখানে মার্কোসের ছেলে। সো মার্কোস যখন পতন হলো, ইমেলদা মার্কোসের কথা নিশ্চয়ই মনে আছে, ওই যে জুতার জন্য যিনি যে বিখ্যাত ছিলেন, বিখ্যাত বা কুখ্যাত, 3 বছরের মাথায় তারা ফিরে আসছে। 3 বছরের মাথায় ইমেলদা মার্কোস ক্ষমতায় চলে আসছে এবং তারপর থেকে এরকম পৃথিবীর অনেক। সো এই আওয়ামী লীগের যে টাকা শিফন হয়েছে 150 বিলিয়ন থেকে 180 বিলিয়ন ডলার। সো এইটা দিয়ে জাস্ট $5 বিলিয়ন খরচ করলে আপনি পুরো জিনিসটাকে চেঞ্জ করতে পারবেন। সুতরাং ভয়ঙ্কর একটা বিপদ কিন্তু রেখে যাচ্ছে। এখন কথা হলো যে আপনি ঐক্যর কথা বললেন, আজকে একটা ঘটনা, এমন একটা হাইপোথেসিস দাঁড় করান যে মোহাম্মদ ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাকবেন, সবাই কিন্তু ঐক্যের লাইনে চলে যাবে। সব কিছু যখন নর্মাল ভালোভাবে চলে তখন কিন্তু ঐক্য হয় না, তখন চিন্তা করে আমার স্বার্থ কীভাবে আমি ক্ষমতায় যাব। আর বাংলাদেশের যে বিষয়টা হচ্ছে যে স্বৈরাচার বন্ধ করার জন্য এই উনি যেটা বললেন আমি একমত যে এটাকে বিপ্লব বলা যাবে না, এটা অভ্যুত্থান নয়। কয়দিন পর বলবে গন্ডগোল, ছাত্র ঝামেলা, এটা অনেক নেগেটিভ কনোটেশন। বিকজ এই যে স্টেক হোল্ডার এই বিপ্লবের, তাদের কাছে কি প্রত্যাশা ছিল আর তারা আমাদের কি উপহার দিল। আমরা তো দেখতে পাচ্ছি 15 বছর 17 বছরে মানে একজনের বিশেষ ভৃত্য তার 400 কোটি টাকা সে কামিয়েছে, আর এখানে জানেন যে একজনের পিএস 10 মাসের মধ্যে সেই অর্জনটা করছে। আমরা কি দেখতে পাচ্ছি, এটার যে মেজর স্টেক হোল্ডার যারা ছিল, যদি ছাত্রদেরকে ধরি, তারা আছে কি ডিসপ্লে করলো গত 10 মাসে, হতাশা ছাড়া আপনি কি দেখতে পাচ্ছেন তাদের কর্মকাণ্ড। এত বিতর্কিত কাজ করার তো কোনো প্রয়োজন ছিল না। তো আমাদের ব্যাপারটা হলো যে শরৎবাবুর কাছে খোলা চিঠি তার পাঠানোর বুদ্ধি নাই। আমরা তো ভেরি এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া। শরৎবাবুর কাছে আবার চিঠি লিখতে হবে একইভাবে যে ওই গফুর মহেশের যে অবস্থা ছিল, আমিনার যে অবস্থা ছিল, সেই গফুর আমিনা এবং মহেশের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। আপনি কি কারণ আছে যে সামনে যে সরকারটা গঠন করবে, এই যে বড় বড় রাজনৈতিক দলগুলো সামনে ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছে, তারা কিসের মহড়া দেখাচ্ছে? বাংলাদেশের স্বাধীনতার পরে এত বড় চাঁদাবাজি কখনো ঘটে নাই, কোনো নিয়ন্ত্রণ নেই কারো উপরে। তাহলে আপনি এই যে যারা মৃত্যুবরণ করে গেল, সেই আবু সাইদ, মুগ্ধদের কথা, মানে এরা হয়তোবা মৃত্যু মারা যাওয়ার পরে এরা বেঁচে গেল, তাদের সাথে যে পাশে যারা সতীর্থ ছিল তারা সে কি ডিসপ্লে করছে। তো সুতরাং আপনি কি কারা এই বিপ্লবটাকে যে আপনি এই আদর্শ চেতনাটাকে যে আপনি বাস্তবায়ন করবেন, এর স্টেক হোল্ডারটা কারা? আবার সেই অলিগার্কি, আবার সেই দুর্নীতিবাজ, আবার সেই অর্থ পাচারকারী, এরাই তো ক্ষমতা আসতেছে। তাহলে কিভাবে আপনি আশা করেন যে বাংলাদেশে হঠাৎ করে একটা বড় পরিবর্তন এসে রাতারাতি একটা ভালো সুন্দর দেশ হয়ে যাবে? এটা তো সম্ভব না, বরং এটা আরও ভয়ঙ্কর রূপে ফুটবে। এহসান মাহমুদ, তিনি যেই ইকুয়েশনগুলো বললেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, আসলে কি তাই? আপনি কি মনে করেন? আচ্ছা, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর আওয়ামী লীগ 5ই আগস্ট আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগস্ট মাসেই শুরু হলো যে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। তো এই যে আওয়ামী লীগ যে আর ভয়ঙ্কর রূপে ফিরে আসতে পারবে না বা পারলো না, 1 বছর হতে চললো, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যেটা বলছিলেন যে এই আন্দোলনকে নানা নামে এখন অভিহিত করা হবে, এই জুলাইয়ের গণঅভ্যুত্থানকে। আমরা দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার পুত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন জুলাই দাঙ্গা। তো এই যে তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানকে যে জুলাই দাঙ্গা হিসেবে তিনি অভিহিত করতে পারছেন, এক্ষেত্রে আমি আমার এই বক্তার সাথে একমত, সহ আলোচকের সাথে। কারণ আওয়ামী লীগ তো পালিয়ে যাওয়ার সময় প্রচুর টাকা নিয়ে পালাইছে রে ভাই। তো তারা এত পরিমাণ টাকা নিয়ে পালাইছে, তো তারা দেশের বাইরে বসে এখন আপনি হচ্ছে গণঅভ্যুত্থানের যারা পোস্টার বয় ছিল, গণঅভ্যুত্থানের যারা ছাত্র নেতৃত্ব ছিল, এখন যারা বাংলাদেশের যারা পলিটিশিয়ান আছে বিভিন্ন রাজনৈতিক দলের, ইভেন যারা বিভিন্ন নাগরিক সমাজের ব্যক্তি, তাদের এখন চরিত্র হননে তারা ব্যস্ত। তারা বিদেশে বসে সেই টাকা দিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় যা খুশি তাই তারা করতে পারছে। তো এই যে ভয়ঙ্কর রূপে ফিরে আসা বা না আসা, এটা একটা বার্তা কিন্তু এখানে তাদের যেই ক্যাপাসিটি, তাদের যেই মশলা, সেটা কিন্তু তারা এখান থেকে নিয়ে গেছে। তাহলে এখন আমাদের এখন করণীয় কি? মানে আমি যদি সহজ ভাষায় নিজেকে আমরা প্রশ্ন করি, তো এই যে জুলাইয়ের অভ্যুত্থান যেটা আমরা বলি, জুলাই গণ অভ্যুত্থান হলো, 1 বছর আমরা
মানে উদযাপন করতে যাচ্ছি দেশব্যাপী জুলাইয়ের 1 তারিখ থেকে, এটাকে আমরা আমাদের যে কালেকটিভ মেমোরিতে যে জুলাইয়ে যে হত্যাকাণ্ড ছিল সেগুলো আবার ফিরিয়ে আনার যে চেষ্টা চলছে, তাহলে এখন আমাদের কাজ কি, করণীয় কি? তার কথায় আমি খুবই হতাশা ঝরে পড়েছে তার কথায়, যে আন্দোলনকারীরা এখন আন্দোলনে যারা অংশ নিয়েছিল শহীদরা বাদে শহীদের সহযোদ্ধা যারা ছিল তারা সবাই বিভিন্ন রকম দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, তাদের যারা সরকারে গিয়েছে তাদের অনেকে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। আমি এগুলো সবই মানি যে সবাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, নানা রকম কথা শোনা যাচ্ছে। এই জন্যই আমরা বলছি যে বিদ্যমান যে ব্যবস্থা, এই ব্যবস্থাটার বদলটা আপনি কিভাবে করবেন। আর একটা ব্যাপার হলো, আফসোস বোধহয় আমাদের শেষ মুহূর্তে একটা থেকেই যাবে, সেটা হলো হ্যাঁ যে জুলাইয়ের যে রক্তাক্ত রাজপথ সেটা পেরিয়ে তাহলে আমরা পেলাম কি, যদি আমরা আমাদের মনোজগতে কোনো সত্যিকারের কোনো পরিবর্তন হয়েছে কিনা, হয়েছে কি, আমি সেই প্রশ্নটাই আমরা আসলে করতে চাই। আমরা কি যদি না করি তাহলে শহীদের রক্তগুলো সব বৃথা গেল? মানে 71-এ পাকিস্তানিদের শাসন শোষণ থেকে আমরা 23 বছরের পরে আমরা মুক্তি পেলাম, মানুষ জীবন দিয়েছে, লাখো মানুষ জীবন দিয়েছে, কিন্তু 72 থেকে 75 পর্যন্ত এই কথাটা আমরা কেউ বলিই না। আবার আমরা সেখানে দেখলাম যে হুট করে আমরা আবার একদলীয় শাসন বাকশাল আমরা দেখতে পেলাম। তারপরে আবার 91 থেকে আমরা আবার যখন সংসদীয় গণতন্ত্রে ফিরলাম, আবার একটা ব্যাপার হলো, আবার এই যে 2024-এর একটা পরে 1/11-এর পরে আর একটা বাংলাদেশ নতুন যাত্রা শুরু হলো, মানে অন্ধকারের দিকে আবার একটা গেল, এই যে এখন 24-এর গণঅভ্যুত্থান হলো। তাহলে আমাদের নিয়তি কি? কিছুদিন পরে পরে কি আমরা শুধু দশক পরে বাঙালি শুদ্ধ জীবন দিবে আর যুদ্ধ করবে, জীবন দিবে যুদ্ধ করবে, আর পরে আমরা তো বীরের জাতি, আমরা শুধু মরবো, জীবন দিব, যুদ্ধ করব? না, আমি চাই আমরা এখন যে জেনারেশন, আমার যেটা মনে হচ্ছে যে এই যারা গত জুলাই যারা মাঠে ছিলেন, এখন এই জুলাই যারা এখনো আছেন, আমি এর বিপরীতে তাকে দুটো প্রশ্ন করতে চাই, যে সেটা হলো শুধুমাত্র গত জুলাইয়ে যারা মাঠে ছিল শহীদদের সহযোদ্ধারা 300 কোটি টাকার মালিক হলেন, তার বিপরীতে কিন্তু এমন জুলাই যোদ্ধারা ছিলেন যেই একজন রিক্সা চালক, যিনি আন্দোলনরত ছাত্রদের দিকে তাকিয়ে রিক্সার হুডের উপরে দাঁড়িয়ে, রিক্সার সিটে দাঁড়িয়ে তিনি জনতার উদ্দেশ্যে স্যালুট দিয়েছিলেন। তো সেই রিক্সা চালকে কিন্তু এখনও আমাদের মাঝে আছেন। সো আমার মনে হয় যে কিংবা যেই মেয়েটা যিনি পুলিশের ব্যারিকেডের সামনে 2 হাত দিয়ে পুলিশের কাভার্ড ভ্যান যিনি থামিয়ে দিয়েছিলেন, হ্যাঁ সেই 11 শ্রেণীর একটা মেয়ে, তো তারা কিন্তু এখনও আছে আমাদের সোসাইটিতে। আমার মনে হয় যে এর বাইরে এই বিপুল সংখ্যক মানুষ সবাই তো যায় নাই, তো গুটি কয়েক মানুষ, আমি খুবই এখনও আশাবাদী হতে চাই, আমি খুবই আশাবাদী মানুষ। তো এই জুলাইতেই আমরা নিশ্চয়ই মানে আশা ফিরে পাবো এবং বাংলাদেশ পথ হারাবে না, আমি শেষ পর্যন্ত আমি এই আশাটা রাখতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। শামীম কামাল, জুলাই পথ হারাবে না, আশা ফিরে পাবে, তার বক্তব্য ছিল। আপনার কাছে আর একটু, যেহেতু আপনি রাজনৈতিক দলের প্রধান, রাজনৈতিক দলের চেয়ারম্যান, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনা চলছে, সেই আলোচনায় কি আপনাদের অংশগ্রহণ আছে? না, সেই আলোচনায় আমাদের অংশগ্রহণ নাই, স্ট্রেট কথা। আমাদের নতুন রাজনৈতিক দল 3 মাস বা 4 মাস এই সময়ের মধ্যে আমরা এটা আত্মপ্রকাশ করেছি। তো প্রথম কথা হচ্ছে যে যেহেতু আমরা নিবন্ধিত না যেহেতু, সুতরাং আমাদের ডাক, আমরা অনেকভাবে চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি, ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি, কিন্তু শেষ পর্যন্ত আমরা ডাক পাইনি। আমি আপনার কথার মাঝখানে একটু ঢুকতে চাই, নিবন্ধিত দল নন বলে আপনারা দাওয়াত পাননি, আমন্ত্রণ পাননি, আরও অনেক রাজনৈতিক দল কিন্তু নিবন্ধনহীন অবস্থায় বেশ গুরুত্বের সাথে রোজ ঐক্যমত কমিশনের বৈঠকে আসা যাওয়া করছেন, এক্ষেত্রে আপনারা এগুলো কি পাবেন? এটা আমাদের কাছে আপনি সরাসরি বলেন, এনসিপির কথা বলেন, এনসিপির এবং আমাদের বয়সের ডিফারেন্স হলো 1 মাস, খুব বেশি হলে। হ্যাঁ, তো আমার কথা খুবই স্ট্রেট, এনসিপি রাজার দল, আমরা হলাম প্রজার দল, সুতরাং এখানে একটা বৈষম্য যে আছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তাদের আত্মপ্রকাশ আমরা তো চিন্তাও করতে পারি। আমাদের নতুন দলে এখানে কিন্তু অনেক জেনারেলস আছেন, অনেক মানে সচিব আছেন, অনেক ব্যাংকার আছেন, অনেক বড় বড় মাপের মানুষ আছেন, কিন্তু আমাদের এমন একটা অবস্থা যে আমাদের কোনো আর্থিক কোনো সঙ্গতি নেই। সেখানে নতুন রাজনৈতিক দল যেভাবে এনসিপি আত্মপ্রকাশ করেছে, এত টাকা কোত্থেকে আসে? কেউ তো ভাই সঙ্গতি থাকতে পারে, মানে আমি আপনার কাছে সঙ্গতি, হ্যাঁ ভাই, আমাকে কেউ টাকা দিচ্ছে না, তো তাদেরকে তো দিচ্ছে। তাদেরকে তাহলে কেন টাকা দিচ্ছে? আপনি শোনেন, এখন যদি মনে করেন যে আন্দোলনের, আপনি কি মানে তারা রাষ্ট্রীয়, তাদের প্রতিনিধিত্ব সরকারে আছে, তাদের প্রতিনিধিত্ব রাজপথে আছে, তাদের সব জায়গায় নেতৃত্ব আছে। বড় বড় ব্যবসায়ীরা সবাই চিন্তা করছে এদের পিছনে থাকি, যদি ভবিষ্যতে এরা কোনো কিছু একটা করে তাহলে এরা আমাদেরকে রক্ষা করবে। স্ট্রেট কিংস পার্টি এটাকে অস্বীকার করতে পারবে? ওই তো বললাম যে ধরে নেন আমরা যেহেতু আমরা প্রজা না, আমরা নমশূদ্র, তারা হলো ব্রাহ্মণ, তাদের ব্রাহ্মণ রাজনৈতিক দল, আমরা হলাম নমশূদ্র রাজনৈতিক দল। সুতরাং এই তালিকায় আমাদের ঢোকার কোনো বুদ্ধি নাই। তাছাড়া আমরা এতবার করে বললাম, আমাদের ডাকলো না।
সেটা কি আপনাদেরকে ডাকলো না? সেটা কি আপনারা জনগণের জন্য যদি রাজনীতি করবেন, আপনারা যদি রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করেছেন, জনগণের কাছে কি আপনারা জানিয়েছেন আপনাদের প্রতি? জনগণকে জানানোর জন্য ভাই কিছু ব্যাপার তো আছে, যে আমরা নিবন্ধনের জন্য আবেদন যেটা করার পর আমরা আবেদন করেছি, জনগণকে জানানোর সময় তো শেষ হয়ে যায় নাই। আর এখন এমন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে আমরা এখানে পার্টিসিপেট করাটা আমাদের কাছে ঝামেলা মনে হচ্ছে, বিকজ যে বিষয়গুলো নিয়ে কামড়াকামড়ি মারামারি বা এটা ডিবেট হচ্ছে, এটা আউটপুট তো নীল। এখন পর্যন্ত আপনি বলেন মৌলিক কোনো বিষয়ে একমত হতে পারে নাই। আমি দল গোছাবো নাকি যে আপনি রেজিস্ট্রেশন করার যে শর্ত এত কঠিন, 100টা উপজেলায় আপনার কমিটি করতে হবে, 200 ভোটারের সিগনেচার লাগবে। আই টেল ইউ, এটা আপনি অনেস্টলি করতে গেলে 1 বছরের বিষয়। 143টা দল আপনার জমা দিয়েছে, আপনি কি মনে করছেন যে এটা একদিনে এক রাতে বসে এটা করা হয়নি? করাপশন তো শুরু এখান থেকেই। কিসের উপর বেস করে আপনি এখন 143টা দল 140টা দল যদি আপনার নিবন্ধন আবেদন করে, আর সবাই তো বলে বেড়াচ্ছে যে 300 আসনে আমরা আসন দেব, চিন্তা করেন তো 200 ভোটার, 200 যদি ক্যান্ডিডেট থাকে একটা সিটে, তাহলে ব্যালট পেপারটা তো কয়েক মিটার লম্বা হবে, তাই না? সো এগুলি অনেক কিছু অবাস্তব আছে, অপ্রয়োজনীয়। কেন আইন করে না যে পরপর 2টা সংসদে যদি কোনো দল যদি একটা সিট না পায় তার নিবন্ধন বাতিল হয়ে যাবে? করুক না, তাহলে 4টা-5টা দলের উপরে বাংলাদেশের দল থাকবে না। এই জায়গাগুলো যে বলে, এবং দেখুন এই যে সংবিধান সংস্কার নিয়ে, বিচার ব্যবস্থা নিয়ে অনেকগুলি প্রস্তাব করা হচ্ছে। আজ থেকে 4 মাস আগে এই নির্বাচন ব্যবস্থা সংস্কার একটা মানে প্রস্তাব করেছে, সেখানে কিন্তু আপনার মানে 6-7টা জেলা বা 40টা উপজেলা হলে হয়ে যায়। 4 মাস ধরে এটা নির্বাচন মানে ঐক্যমত কমিশনে ডিম পাচ্ছে। এটা কখন পৌঁছাবে নির্বাচন কমিশনে, কখন এটা আমরা সুবিধা পাবো? বাই দিস টাইম কিন্তু আপনার আবেদনের রেজিস্ট্রেশনের ডেট শেষ হয়ে গেছে। তাহলে এই ঐক্যমত কমিশনের যে আলোচনা, মানে সেই আলোচনা কি আপনি কি মনে করছেন যে গোল টেবিল আলোচনাটা কি সময় ক্ষেপণের জন্য করা হচ্ছে? অফকোর্স, আমি এর আউটপুট যদি না পাই, আমি যদি আউটপুট না পাই, এই সময় ক্ষেপণ করে সরকার কোথায় যেতে চাচ্ছে আসলে? সরকার মানে একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে কি আশঙ্কা করতেছেন? সরকারের আমি একটা জায়গায় খুবই ক্লিয়ারলি বলি, সরকারের কিন্তু এজেন্ডা খুবই ক্লিয়ার। তারা বলেছে এই বিচার ব্যবস্থা মানে মৌলিক কিছু বিচার করা, কিছু সংস্কার করা এবং একটা নির্বাচন করা, বা এগুলো কোনোটাই হবে না। একটা বিচার করতে 15 থেকে 20 বছর সময় লাগবে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা দাগিয়ে আওয়ামী লীগের তাদের নামে যে মামলা আছে 100 বছর লাগবে শেষ করতে। না, আজকে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মামলার রায় হচ্ছে 6 মাস। এরকম তো 2000 মামলা হবে তার নামে, 2000 মামলা হবে। সুতরাং শুরু হলো, এটা যেটা করা উচিত একেবারে আইকনিক বা সিলেক্টিভ 1-2টা মামলা ধরে কুইকলি এটা জাজমেন্ট দিয়ে এটা স্পিডিয়েটেড ট্রায়ালে যেতে হবে। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে এগুলা কিচ্ছু হবে না। আমার কথা হলো ভাই, সামনে একটা সুষ্ঠু সুন্দর ইনক্লুসিভ নির্বাচন করে দেন, দিস ইজ ফাইন। এর থেকে বাইরে আপনাদের কোনো কিছু করার সম্ভব না অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। তাহলে এই সরকারের একমাত্র লক্ষ্য, আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচন করা, তাহলে সেই নির্বাচন দিতে কি সরকার গড়িমসি করতেছে? মোটেই না। আপনি একটা জায়গায় সেনাপ্রধান এবং প্রফেসর ইউনূসের একটা জায়গাকে আমাদের শ্রদ্ধা করতেই হবে। আমি একজন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য বলতে চাই, যদি সেনাবাহিনী প্রধান বা সেনাবাহিনী কখনো ক্ষমতা নিত, আমি প্রথম তার বিরোধিতা করব। তা তো কখনো করে নেই। বাংলাদেশে সশস্ত্র বাহিনী সেনাবাহিনী একমাত্র, পৃথিবীর ইতিহাস আপনি দেখাতে পারবেন না এরকম কোনো বাহিনী আছে গণতন্ত্রের কথা বলে। যখনই বাংলাদেশ বিপদে পড়েছে তখনই কিন্তু আপনার সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী গণতান্ত্রিক কথা বলছে। আপনি দেখেন 90-এর পরে যতবারই বাংলাদেশ বিপদগ্রস্ত হয়েছে গণতন্ত্র, একমাত্র সেনাবাহিনী এগিয়ে আসছে। ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। জি, আমরা শেষ করিনি। ও আচ্ছা, তাহলে এখন বিষয় হচ্ছে যে যেটা আমি বলছিলাম, এই প্রসঙ্গটা যেহেতু আসলো, 90 সালে যখন আমি তখন সদ্য কমিশন প্রাপ্ত একজন অফিসার, এরশাদ সরকারের পতন আমার হাতে হচ্ছে, মানে আমার হাতে, সরি এভাবে বলা ঠিক না, আমার সময় হয়েছিল এবং আমি তার ব্যক্তিগত নিরাপত্তার কাজে দায়িত্ব ছিলাম 1 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত। ওই 5 দিন ওনার সাথে আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল কথা বলার জন্য। উনি যেখানে ছিলেন 3টা বাসার 3টা গেটের চাবি আমার কাছে ছিল। সো ওই সময় অনেক স্ট্র্যাটেজিক কথাবার্তা উনি বলেছেন। আমি এটা জানি স্পষ্ট, 1 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত আমরা বাইরে গিয়ে ডিউটি করেছি, ইউনাইট টু সিভিল পাওয়ার, ছাত্রদেরকে বা যারা আন্দোলন তাদেরকে আমরা দমানোর চেষ্টা করেছি। এটা তখনই সিদ্ধান্ত হলো এরশাদের পতন যখন নুরুদ্দিন খান সিদ্ধান্ত নেন নো, হি হ্যাজ টু গো। আপনি 90 সালের পর থেকে দেখেন বাংলাদেশের রাজনীতিতে শুধু না, অন্য যে কোনো জাতীয় বিপর্যয়ে একমাত্র সশস্ত্র বাহিনী এগিয়ে আসছে এবং দেশকে বিপদ থেকে উদ্ধার করেছে। এমনকি এইবার যে 5ই অগস্টটা ঘটনা ঘটলো, তার আগে 4ই অগস্ট একটা কু হয়েছে রাওয়াতে, যেখানে অবসরপ্রাপ্ত সিনিয়র সশস্ত্র বাহিনী অফিসাররা যারা খুবই আইকনিক এবং সর্বজন শ্রদ্ধেয় মানুষ, তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, আমাদের দাঁড়ানো যাবে না, এই আমাদের ছাত্রদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না, গুলি চালানো যাবে না।
এবং আমরা মিরপুর ডিওএইচএসে আমাদের ছেলে মেয়ে ফ্যামিলি নিয়ে আমরা মিছিল করেছি, এটা জীবনে কখনো ঘটে নাই। তাহলে আপনি দেখুন স্বাধীনতার পর থেকে আপনি উপমহাদেশের আশেপাশে দেখুন না, মিয়ানমারে দেখুন আর্মির কি অবস্থা, পাকিস্তানে দেখুন কি অবস্থা, ইন্ডিয়া ব্যতিক্রম, ইন্ডিয়া হেটেরোজেনাস সোসাইটি। এই আর্মি আমাদের গণতন্ত্রের জন্য এত কিছু করছে, তাহলে সেই আর্মি প্রথম বাংলাদেশে এবার নির্বাচন মানে একটা সময়রেখা তিনি নির্ধারণ করে দিলেন যে আমরা আগামী জানুয়ারিতে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চাই, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। তো তারপর আমরা দেখলাম অনেক কিছু হলো, নির্বাচনের তিনি কেন আগে ঘোষণা দিলেন, সরকারের সাথে তার একটা টানাপোড়েনও আমরা দেখলাম। আবার সরকার আবার এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে এলো একটি দলের প্রধানের সাথে আলাপ করে। তো এরপরে এখন কি আমরা আপনি কি আশাবাদী হতে পারছেন যে শেষ পর্যন্ত তাহলে এবার ফেব্রুয়ারিতে নির্বাচনটা হচ্ছে, এ ব্যাপারে আপনি মোটামুটি আশাবাদী? আচ্ছা, আমি আজকের সহ আলোচকের একটা বিশেষ ভূমিকার প্রশংসা না করলেই পারছি না। আপনার জায়গাটা তিনি করে দিচ্ছেন, চমৎকার, এটা খুবই ইন্টারেস্টিং একটা মানে জিনিস। না আমরা পেশাগত সাংবাদিক, সেজন্য আমার মনে হয় আপনার অনেক কিছু বলার আছে, তো আমি মনে হচ্ছে যে আপনাকে আমি একটু খুঁচিয়ে কথা বের করি। না, এটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দেখুন, আমি এটা বিনয়ের সাথে বলতে চাই, সেনাবাহিনী প্রধান কিন্তু ঘোষণা করেন নাই। উনি বলেছেন রয়টারকে আজ থেকে 1.5 বছর আগে, যদি 1.5 বছরের মধ্যে নির্বাচন হয় তাহলে আমরা মানে আশা করি বা আমরা সহযোগিতা করব। এখন 1.5 বছরের মধ্যে হলো না, ডিসেম্বর পার হলে তো 1.5 বছর পার হয়ে গেল। উনি কি বলেছেন যে সশস্ত্র বাহিনী কি বলেছে যে আমরা গভর্নমেন্টকে সহযোগিতা করবো না? প্রকারান্তে বলেছে যদি আশেপাশে হয় আমরা গভর্নমেন্টকে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের কোনো বিভেদ নাই, ইন্টারনাল অনেক কিছু আছে যেগুলি বলার প্রয়োজন নাই, বলা ঠিক হবে না। বাংলাদেশে এই 5ই আগস্টের পরে, সরকারের পতনের পরে প্রথম নির্বাচনের কথাটা উচ্চারণ করতেছে সেনাবাহিনী প্রধান। এটা অস্বীকার করতে পারেন? কোনো রাজনৈতিক দল তো করেনি। তাহলে বলেন আপনি পৃথিবীর একটা দেশ দেখান যেখানে সেনাবাহিনী বা সেনাবাহিনী প্রধান মানে গণতন্ত্রকে মানে রাস্তায় তুলে দিয়ে ব্যারাকে ফিরে যাওয়ার কথা বলছে। আপনি একটা উদাহরণ দেখান, তৃতীয় বিশ্বের যতগুলি দেশ আছে, এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা, এখানে সেনাবাহিনী একবার, আপনি জানেন থাইল্যান্ডে কতবার এ পর্যন্ত সেনা শাসন হয়েছে? 12 বার। আপনি উপমহাদেশের চেহারা দেখেন, পাকিস্তানের কথা চিন্তা করেন, যতই সরকার থাক না কেন গণতান্ত্রিক, কলকাঠি কেনারে। আপনি 90-এর পরে বাংলাদেশ সেনাবাহিনীর কোন জায়গাটা ভূমিটা আপনি সমালোচনা করতে পারবেন না। সুতরাং এরপরেও দেখেন ক্যান্টনমেন্ট আক্রমণ করতেছেন, ব্যারাকে ফিরে যান, বলার জন্য অনেক কিছু বলা যায়। আপনি ওইরকম একটা জায়গায় দেখেন, ওই দিন যদি 5ই আগস্ট সেনাবাহিনী প্রধান 2 বাহিনীর প্রধানকে দেখে কি বলেছেন? আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বুঝি যে জাতিকে উনি কথা দিয়েছেন আমার উপর আস্থা রাখেন। তো এই আস্থার একটা জায়গা থেকে উনি যদি সরে আসেন, উনি যদি করতে না পারেন, কোনো কারণে হাইপোথেসিস একটা চিন্তা করেন 3-4 বছর পরে ইলেকশন পিছায় গেল, তখন ওনাকে জাতি ধরবে না? তো সুতরাং এমন একটা মহৎ কাজ করছে, তারপরেও সেনাবাহিনী প্রধানকে লিপস্টিক লাগিয়ে কানে দুল লাগিয়ে, এটা খুব বিকৃতি মানসিকতার মানুষ। এটা যারা করে আমরা সেই লাইনে যেতে চাই না। আমার মনে হয় যে আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে, আমরা শেষ করব। হ্যাঁ, আমরা শেষ করব। তার আগে আমরা আপনার কথার সাথে আমি যদি আশাবাদী হতে চাই যে আমরা দ্রুত নির্বাচনের পক্ষে, জনগণের ভোটাধিকারের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠা পাবে সেই সরকার জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর, মানে জনগণকে রাষ্ট্র পরিচালনা করবে, বর্তমান সরকার তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এবং জনগণের ক্ষমতায়িত হওয়াটাই তো রাষ্ট্রের শেষ কথা। তো সেটা বাংলাদেশ দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, বাংলাদেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য মোটামুটি মুখিয়ে আছে। সো এরকম একটা আশাবাদ আমরা জারি রাখতে চাই, এবং সেই লক্ষ্যে আমার মনে হয় জুলাই ঐক্য, আজকে যে আমাদের যে আলোচনার শিরোনাম ছিল যে জুলাই ঐক্য কত দূর, তো এখানে আমি জুলাই ঐক্যটা এই পর্যন্ত হওয়া উচিত। তাহলে আমরা মনে হয় যে দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়াটাই জুলাই ঐক্যের শেষ কথা। এটা হওয়া উচিত। এটাতে একটা সুযোগ তৈরি হবে আর কি, তারপরে যারা আসবে। আমি এখানে বলছি আমরা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য, আমাদের দলটা জনতার দল কিন্তু মোটামুটি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য। আমরা মনে করি এখনো দেশকে অনেক কিছু দেওয়ার আছে। এবং একটা কথা আমি খুবই স্পষ্ট বলি, রাজনীতিতে যদি সৎ সাহসী দেশপ্রেমিক না আসে তাহলে এই জাতি কিন্তু কোনোভাবেই রক্ষা পাবে না। আপনি আমরা ওই আশায় আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করছি। আমরা প্রচণ্ড আশাবাদী। আমার দল এই ধরেন নাসাতে একজন বৈজ্ঞানিক 72 সালে যিনি চলে গেছেন, উনি আশাবাদী, উনি দেশে আসতে যাচ্ছেন। আমি ভীষণভাবে আশাবাদী। সুতরাং ভালো মানুষরা আসবেই, এবং বাংলাদেশে প্রচুর ভালো মানুষ আছে। আমি ব্যক্তিগতভাবে গত 4-5 মাসে রাজনৈতিক দল করতে গিয়ে দেখলাম তারা বিদ্যুৎ বেগে একত্রিত, এবং মানুষের ভিতরে যে ভালোবাসা আছে, তার পরিবার প্রাণীকুলের পরে পরবর্তী ভালোবাসা হচ্ছে তার দেশ, বিশেষ করে বাইরে যারা থাকেন। সুতরাং এখানে একটা ভালো সম্ভাবনা অবশ্যই একদিন ফিরবেন। ধন্যবাদ শামীম কামাল, এস এম মাহমুদ, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।